আমি জেসমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে, যেখানে সারাক্ষণই কিছু না কিছু রান্না হচ্ছে। তো আজকে আমি আমার বাগানের বাড়তি নাগার যেগুলো ফ্রিজ করার পরেও থেকে গেছে সেগুলোকে আচার বানাচ্ছি। তো খুব সংক্ষেপে বলি, তাতে মানে অনুসরণ করা সহজ হয়। এখানে আমি সরিষার তেলের মধ্যে দুটো শুকনা মরিচ, কিছু পাঁচ ফোড়ন আর বাটা রসুন দিয়ে ভেজে নিচ্ছি, ভালো মতো ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে হতে বলি আর কি কি লাগবে। মরিচ তো আর লাগবেই, ধুয়ে শুকিয়ে নিয়েছি, ডাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে বিচি ছাড়ানো তেঁতুল, আর এখানে আছে বাগানের কাঁচা টমেটো, তারপরে সরিষা, মৌরি এবং সিরকা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো কাঁচা টমেটো যে দিতেই হবে এমন নয়, আসলে নাগামরিচের আচারের সাথে একটা কিছু কি বলবো বেস হিসাবে দিলে ভালো হয়, ঝালটাকে একটু শুষে একটু খাওয়া যায়, না হলে তো মানে খুব বেশি ঝাল হয়ে যায়। একটু টক জাতীয় কিছু দিলে স্বাদটা খুব ইন্টারেস্টিং হয়। কেউ কেউ শুধু তেঁতুল দেন, অনেকে শুনেছি গাজর দেন। তো আমি এবার একটা নতুন এক্সপেরিমেন্ট করছি। এটা আমার বানানো, ঘরে বানানো প্লামের চাটনি। এর মধ্যে একটু মিষ্টিও আছে, তো আমি একটু প্লামের চাটনি দেব, তাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আচারে। আর এদিকে তো লবণ, সরিষার তেল আর আরো সিরকা আছে প্রয়োজন অনুসারে দেবার জন্য। আমার রসুন প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন একটু একটু লাল। এই পর্যায়ে আগুন কমিয়ে আমি কিছু আস্ত রসুনের কোয়া ঢেলে দিলাম। খেয়াল করেছেন হয়তো আমি পরিমাণ উল্লেখ করছি না, কারণ আমার মনে হয় আচার বানানোর সাহস যে মানুষের হয়ে গেছে সে পরিমাণ সম্পর্কে বেশ ধারণা রাখে। তারপরে এখানে আয়োজনটা দেখলে বুঝতে পারবেন যে পরিমাণটা কেমন। দ্রুত বলে ফেলি, এখানে মরিচ আছে 30 থেকে 35টা নাগামরিচ। তার মধ্যে আমি 4 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ মৌরি এবং দুটো শুকনা মরিচ, জাস্ট ঘ্রাণের জন্য, ফোড়নে যেন ঘ্রাণটা ভালো আসে। আগুন বাড়িয়ে দিচ্ছি এবং আরেকটু তেল এড করব। আসলে এগুলোর কোনো বাধা ধরার নিয়ম নেই, যেহেতু আচার, সরিষার তেল একটু যে কোনো সময়ই দিতে পারেন। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা বেস পেস্টটা। ইতিমধ্যে একটা আচার আচার ভাব চলে এসছে, কিন্তু এর মধ্যে আরো অনেকখানি সিরকা লাগবে, অনেকখানি সরিষার তেল লাগবে। তো এটাকে আমি এত একটা ভাজবো না, ভাজলে ওই ফ্রেশ যে একটা স্বাদ বা রং সেটা কিন্তু চলে যাবে। এটা ফুটে উঠলেই আমি তেঁতুলটা এবং মরিচটা দিয়ে দেবো। আসলে এগুলোর, আমার আচার বানানোর অভিজ্ঞতা বলে যে এগুলোর আসলে খুব বেশি আগে পরে নেই। আপনার ফোড়নটা যদি ঠিক মতো হয়, বাটা রসুনটা ঠিক মতো ভাজা হয় এবং সব কিছুর পরিমাণ মোটামুটি ঠিক থাকে, তাহলেই আর কোনো সমস্যা নেই। আর লবণটা অবশ্যই ঠিক থাকতে হবে। তো এখন আমি আগে মরিচটাই দিচ্ছি। কি দারুণ দেখতে! সারা বছর ধরে মাংসে দেব, পোলাওতে দেব। পোলাও মানে মোরগ পোলাও, মোরগ পোলাওতে আমি এরকমের উল্টাপাল্টা জিনিস দিয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি আমার তেঁতুলটা। তেঁতুল দেওয়ার পরে রংটা একটু কালচে হবে, বাট তাতে মনে হয় না খুব একটা, না তেমন একটা হয়নি, রংটা এখনো ভালোই আছে। তো এটাকে আমি এখন বলক উঠতে দেব। আমার আচারে বলক এসে গেছে এবং চমৎকার একটা ঘ্রাণে কিন্তু পুরা বাসায় এখন একদম ভরপুর। খিদা পেয়ে যাচ্ছে আমারই। আমি এখন একটু প্লামের চাটনি দেব, এটা একদমই অপশনাল,
আপনাদের যাদের প্লাম নেই বা না থাকলে ম্যাঙ্গো চাটনি দিয়ে দিতে পারেন, কিনতে পাওয়া যায়। অথবা আমার মনে হয় পাকা আমের রস একটু দিলেও মন্দ হয় না। আমি ইতিমধ্যে কিন্তু একটু মশলা চেখে দেখেছি, দারুণ স্বাদ এসেছে। তো এখন যেটা করব, এটাকে মিনিট 10 জাল দিয়ে কমা গুনে আগুনটা কমিয়ে দিচ্ছি। মিনিট 10 এভাবে জাল দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে রেখে দেব। কারণ আমি চাই না যে মরিচ গলে যাক, আমি চাই যে সময়ের সাথে ধীরে ধীরে এই মরিচটা তেলের মধ্যে ইয়ে হবে, নরম হবে। এটাকে আমি যখনই রোদ উঠবে বটলে ভরে রাখবো, যখনই রোদ উঠবে কিছুক্ষণের জন্য রোদে দেব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। এই হচ্ছে আমার নাগামরিচের আচার, যেটা আমি কালকে বানিয়েছিলাম, এবং এখন এটা দেখতে এরকম।